আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, সরকার কেমন চলছে? আওয়ামী লীগের মতো, ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো, নাকি আওয়ামী লীগের চেয়ে খারাপ, কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূসের চেয়েও খারাপ? তারেক রহমান সাহেব আসলে কার মতো? তিনি তার বাবার মতো, মায়ের মতো, নাকি মার্টিন লুথার কিংয়ের মতো? এই বিষয়গুলো নিয়ে খুব দ্রুত আলোচনার সময় এসে গেছে। কারণ চারিদিক থেকে বহু ফিসফাস, বহু অশনি সংকেত। যদি সরকারের একদম শুরুতে আমরা এই সরকারকে একটি নির্দিষ্ট ট্রেনে উঠিয়ে দিতে না পারি, তাহলে এই ট্রেনের আমরা যারা যাত্রী আছি তারা সবাই বিপদগ্রস্ত হব। যখন বিপদ আসে তখন, বা যখন প্রলয় আসে, তখন দেবালয়ও প্রশ্রয় পায় না, দেবালয়ও রক্ষা পায় না। আপনি গিয়ে মসজিদে বা মন্দিরে গিয়ে আশ্রয় নেন, যুদ্ধের সময়, বিপদের সময় কেউ আপনাকে রক্ষা করতে আসবে না। আজ আওয়ামী লীগের পরিণতি দেখেন। বড়জোর 1001 জন মানুষ দুর্নীতির সঙ্গে জড়িত ছিল, কিন্তু বাকি 999 জন মানুষ সাফার করছে। এই 999 জন মানুষের বড় দোষ ছিল, তারা সময় মতো মুখ খুলেনি, দলবাজি করেছে। আর দলের বিরুদ্ধে কথা বলা যাবে না। দুই একজন যারা কথা বলেছি আমরা, আমাদেরকে দল থেকে একেবারে দূরে রাখার জন্য তারা সবাই হই হই রই রই করে উঠত। বিএনপির অবস্থা এখন তদ্রূপ হচ্ছে। বোঝার চেষ্টা করুন, গত 17টি বছর ধরে বিএনপির অবস্থা কীরকম ছিল, অথচ মাত্র 80 দিনে তাদের অবস্থা এমন হয়ে গেছে, তাদের চেহারা, সুরত, কথাবার্তা, আচার আচরণ দেখে মনেই হয় না যে কোনো জন্মে তাদের কোনো বিপদ ছিল। অ্যাজ ইট ইজ সরকার তার এমনভাবে চালাচ্ছে, মনে হচ্ছে গত 17 বছর আওয়ামী লীগের শাসন আর 2 বছর বা 1.5 বছর ইউনূসের শাসন, 18.5 বছর আর 11-র 2 বছর, এই পুরো সেই প্রায় 21 বছর। এই 21 বছর আসলে বিএনপি সরকার চালিয়েছে। তার একটার পর একটা খাল উদ্বোধন করছে, ব্রিজ উদ্বোধন করছে, প্রকল্প নিচ্ছে। অ্যাজ ইট ইজ মনে হয় যে এগুলো সব রেডি করা ছিল, এবং তারা বলছে এগুলো আমরা করেছি। পদ্মা ব্যারেজ, আরে বাবা, একটা পদ্মা ব্যারেজ প্রকল্প রেডি করতে অন্তত 4 থেকে 5 বছর সময় লাগে। এটার ভূমি জরিপ, এটার সাইট সিলেকশন, এটার বাজেট করা, এটার নকশা করা ইত্যাদি অনেক কিছু। একনেক পর্যন্ত পৌঁছাতে এরকম একটা প্রকল্পের কম করে হলো 5 বছর সময় লাগে। পুরো কাজটি সেই শুরু হয়েছে পদ্মা ব্যারেজ বলতে গেলে পাকিস্তান জমানা থেকে। এটা ধীরে ধীরে মডিফাই হয়েছে। একেবারে চূড়ান্ত পর্যায়ে আওয়ামী লীগ যখন এই জিনিসটা করবে, তখন তার মেইন সমস্যা ছিল যে এই কাজটি করতে গিয়ে সে ভারতের রোষানলে পড়তে চাচ্ছিল না। 2 নম্বর হলো যে এই কাজটি করতে গিয়ে সে ভারতের সঙ্গে তার যে পানি চুক্তি আছে, সেই পানি চুক্তি ব্যাহত করতে চাচ্ছিল না। সে ভারতকে রাজি খুশি করিয়ে এই কাজটি করাতে চাচ্ছিল। আর এখন সরকার এটা প্রকল্পটা গ্রহণ করেছে। এখন যদি ভারত পানি না ছাড়ে, এই প্রকল্পের 2 পয়সার ভ্যালু নিয়ে এটা একটা আমাদের জন্য গোদের উপর বিস্ফোরা হয়ে যাবে। পদ্মা নদীর এখন যতটুকু অবস্থা আছে তার চেয়ে আরও খারাপ হয়ে যাবে। টোটাল এই ব্যারেজের কারণে যতটুকু প্রবাহ আছে এটুকু নষ্ট হয়ে যাবে যদি ভারত পানি না দেয়। এনিওয়ে, তো এই সকল বিষয় নিয়ে কিন্তু কেউ কথা বলছে না বিএনপির মধ্যে। বিএনপির একজন সংসদ সদস্য আছেন, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। তিনি খুব আকার ইঙ্গিতে কৌশলী কথা বলেছেন যে বিএনপি যদি আওয়ামী লীগের মতো মন্দ কাজ করে, তাহলে আওয়ামী লীগের চাইতেও তাদের পরিণতি আরও খারাপ হবে। এর কারণ হলো আওয়ামী লীগ আগের থেকে প্রস্তুত ছিল, তারা দৌড়ে পালিয়ে যাবে। 2 নম্বর হলো তারা ভারত যেতে পেরেছে। এখানে একটা ফ্যামিলি ডাইনেস্টি ছিল। ফ্যামিলি ডাইনেস্টি থাকার কারণে শেষ সময় পর্যন্ত শেখ হাসিনা নিজে দাঁড়িয়ে থেকে তার যত কুশীলব আছে সবাইকে তিনি সেফ এক্সিট দিয়েছেন।
আর যাদেরকে খরচের খাতায় ফেলে দিয়েছেন সালমান আনিসুলরা, তারা ধরা পড়েছে। আর তার যত রত্ন মণি মাণিক্য, মানে দলের মধ্যে যারা কৌশলগতভাবে তার গুরুত্বপূর্ণ আগামীতে নেতৃত্বে থাকবে বা তার পছন্দের, তিনি তাদের সবাইকে নিরাপদে বিশ্বের সব জায়গাতে পাঠিয়ে দিয়ে এরপর তিনি হেলিকপ্টারে উঠেছেন। আপনার কি মনে হয় বিপদ আসলে সেই নাহিদ, সার্জিস, মাহফুজ এদের কথা একবারও, বা ডক্টর শফিকুর রহমানের কথা একবারও ডক্টর ইউনূস ভাববেন? তিনি তাড়াতাড়ি বলবেন, ওরে বাবা রকেট পাঠাও, হেলিকপ্টারের কাজ হবে না, তাড়াতাড়ি রকেট পাঠাও, দরকার হলে ক্ষেপণাস্ত্র পাঠাও, ক্ষেপণাস্ত্রের উপর চড়ে আমি তাড়াতাড়ি আমেরিকা চলে যাব, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। আচ্ছা, তারেক রহমান সাহেবের কথা চিন্তা করেন, তিনি যদি সেফ এক্সিট পান, তিনি কি আসাদুজ্জামান রিপন, শামসুজ্জামান দুদু, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর মঈন খান, মির্জা আব্বাস, মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিবুন নবী খান সোহেল, এরকম অসংখ্য মানুষ ৩০০-৪০০ মামলা নিয়ে গত ১৭টা বছর ধরে যারা রক্ত পানি করে দিয়েছেন, ক্ষমতায় এখন বিএনপি এমনিই খোঁজ রাখেন, আর বিপদের সময় এদের খোঁজ রাখবে? এরা প্রত্যেকটা লোকের উপর দিয়ে যদি বুলডোজার চালিয়ে দেয়, তাহলেও কয়জন লোক কাঁদবে আই ডোন্ট নো, আমি জানি না। তো সেই অবস্থায় হলো কি, যে এই যে এখন দেশ চলছে, যারা যারা চালাচ্ছে, বা প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সঙ্গে যারা যারা আছেন, তারা কোথায় যাবেন, কি করবেন না করবেন ডাজ নট ম্যাটার। মূল ব্যাপারটা হলো যে তাদেরকে অবশ্যই ভালো করতে হবে, আদারওয়াইজ আপনি আমি আমরা কেউ ভালো থাকবো না। মাঝে মধ্যে এই যে ইউটিউব করি, কিছু কথা বলি, ফেসবুকে কিছু কথা দেখি, আওয়ামী লীগের লোকজন টিপ্পনি কাটে। আজকের এই অবস্থার জন্য বাংলাদেশে যে কয়জন লোক দায়ী, তার মধ্যে আপনি একজন। সেই 2014 সন থেকে প্রিন্স করছেন, জনমত তৈরি করছেন, শেখ হাসিনার 12টা বাজিয়েছেন, আর তারেক রহমান সাহেবের জন্য, ইউনূসের জন্য পথ তৈরি করে দিয়েছেন। সো আপনার মিষ্টি মিষ্টি কথায় আমরা ভুলবো না। বলেন, কি বলবেন? হয়তো মারবেন আগামী দিনে, হয়তো পথে ঘাটে লাঞ্ছিত করবে না, কিন্তু আমার এই ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আগামীতে আমি কোনো সুযোগ পাবো, এটা চিন্তা করা একটা মানে হাইয়েস্ট গ্রেডের নির্বুদ্ধিতা। ফলে কি হলো, যার জন্য পরিশ্রম করেছি সেই 2014 থেকে আজ অবধি টানা 10টি বছর, মানে আমি যেভাবে ছিলাম কচু পাতার পানির উপরে, অনেকটা সাপের ফনার একদম কাছাকাছি, তো সেই জায়গায় থেকে যে সফলতা অর্জন করেছি আমি, বা বিএনপি, বা এখন যারা আছেন তারা, ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তো সবাই যদি আমরা সফল হই, সেই সফল হলে আমি কিছু পাই আর না পাই, অ্যাটলিস্ট মনে একটা আনন্দ। আমার সন্তান বা আমার বাবা আমাকে কিছু দিলেন না, কিন্তু তারা খুব বড় মানুষ, আমার আসলে কোনো অভাব নাই, তারা খুব বড় মানুষ, আমি এক ধরনের স্যাটিসফ্যাকশন থাকবো। অথবা ধরুন আমি খুব বড় হলাম, বিশাল এবং ব্যাপক কিছু, কিন্তু আমার সন্তান পথে পথে ঘুরে বেড়াচ্ছে, আমার বাবা না খেয়ে মারা গেছেন, সেটা কেমন লাগবে বলেন? তো কাজে এই যে বর্তমান বিএনপি যারা আছেন, তারা ভালো করুন, আরও মন্ত্রী হন, আরও বড় কিছু হন, আরও নেতা হন। আমরা কিছু মানুষ আছি, আমরা আমাদের মতো করে ভালো আছি, খেয়ে আছি, পরে আছি, ডাল ভাত আছি, এই যে আপনারা আমাদের কথা শুনতেছেন, এটাই আমাদের জন্য যথেষ্ট। তো সেই দিক থেকে এই যে বিএনপি যে ভালো করবে বা ভালো করবে না, এই বিষয়গুলো নিয়ে আসলে খোলামেলা কিছু কথাবার্তা বলা উচিত। তো ফজলুর রহমান সাহেব যেটা কথা বলেছেন, যে বিএনপি যদি আওয়ামী লীগের মতো মন্দ কাজ করে, তাহলে তাদের পরিণতি আরও খারাপ হবে। যেহেতু তিনি বিএনপির পোর্টফোলিওতে আছেন, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা, তিনি যেহেতু বিএনপি দলীয় সংসদ সদস্য, ফলে তাকে খুব গুণে বেছে কথা বলতে হবে। কিন্তু আমার জন্য তো আসলে ওই ধরনের কোনো লিমিট নেই, আমার বিএনপির কোনো সাধারণ সদস্যপদ নেই, আমি বিএনপির কোনো পদ পদবিতে আগামীতে যাওয়ার 1% সম্ভাবনা নাই। এমনকি যদি দলের কেউ বলেনও, অনুরোধও করেন, এখানে শতভাগ নিশ্চিত থাকেন যে এই বয়সে এসে আমি আর নতুন করে দলীয় রাজনীতিতে জড়াবো না। কিন্তু
বিএনপির প্রতি আমার সফট কর্নার থাকবে। কোনো সরকারি পদ পদবি থেকে শুরু করে কোনো কিছুতেই দেখবেন না আমাকে। বললেও মানে যদি এখানে স্বয়ং প্রধানমন্ত্রীও বলেন এটা হবে না। তো কাজেই আমার যে বক্তব্য সেই বক্তব্যটা হলো নির্লোভ। সেই বক্তব্যটা হলো যে নিরপেক্ষ, উইদাউট প্রেজুডিস। এই দলে 2018 সন থেকে আছি, সরাসরি ইলেকশন করেছি। এ দলের যে কোনো পদ পদবি, তারপরে এমপি হওয়া, মন্ত্রী হওয়া, এটা আমার জন্য খুবই সহজ একটা বিষয় ছিল, সহজলভ্য ছিল, হয়তো এখনও আছে। কিন্তু আসলে আমার মনে হচ্ছে আমি এখন যে কাজগুলো করছি এটাই আমার জন্য উপযুক্ত এবং এখানে আমি কমফোর্ট জোনে আছি। তো সেই কারণে বিএনপির যে কোনো কথা আমরা সুন্দর করে বলতে পারবো। ফজলুর রহমান সাহেব যেটা বলতে পারেননি আমি বলছি যে বিএনপি এই অল্প সময়ের মধ্যে আওয়ামী লীগ গত 17 বছরে যা কিছু করেছে তার চেয়ে গত 17 মাসে বিএনপি তার চেয়ে বেশি খারাপ করেছে, বিশেষ করে চাঁদাবাজির ক্ষেত্রে, বিশেষ করে বিশৃঙ্খলা তৈরি করার ক্ষেত্রে, বিশেষ করে রাজনীতিতে পরিপক্কতা দেখানোর পরিবর্তে অপরিপক্কতা প্রদর্শনের ক্ষেত্রে আওয়ামী লীগের চাইতে, অর্থাৎ 17 বছরে যা করেছে 17 মাসে এই 3টা সেক্টরে আরও খারাপ কাজ করেছে। আর যে কাজগুলো এখন তারা করছে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রদলের কোথাও সুসংগঠিত একটি সংগঠন নেই। আজকে আমি যখন এই কাজটা মানে এই ভিডিওটা করছি তখন গাজীপুরে যেটা ডুয়েট, সেখানে ভিসি নিয়োগকে কেন্দ্র করে প্রচণ্ড মারামারি হচ্ছে। এটা থামবে না। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি এই মারামারি হয়, বুয়েটে এটা হয়, ঢাকা কলেজে এটা হয়, বিশ্বাস করেন শিবিরের সঙ্গে ছাত্রদল কতটা পারবে আই ডোন্ট নো। এবং আজকের দিন পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এই জায়গাগুলোতে ছাত্র লীগ এবং ছাত্র শিবির তারা যেভাবে ওত পেতে বসে আছে ছাত্রদলকে ধরার জন্য, এখানে সংঘর্ষ যে কোনো সময় বেঁধে যেতে পারে। এবং যখনই জামাত নিজেকে কমফোর্ট মনে করবে না, তখন সঙ্গে সঙ্গে সেখানে মানে যাকে বলা হয় গন্ডগোল লেগে যাবে। অনেকে হয়তো বলার চেষ্টা করছেন যে বিএনপির সঙ্গে জামাতের যে সম্পর্ক আমাদের এবং মামুদের এরকম গোপনে গোপনে, কিন্তু ঘটনা না, তলে তলে ঘ্যাসাং হয়ে গেছে। কেউ বলতে পারছে না, বিকজ স্টিল মধ্যে মানে বিএনপি, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জামাতের মধ্যে এখনো আমেরিকা একটা সংযোগ স্থাপন করার চেষ্টা করছে। কিন্তু তৃণমূল থেকে শুরু করে জেলা পর্যায় থেকে বিভাগীয় এবং কেন্দ্রে এই হিংসা, দেশ ঘৃণা ছড়িয়ে পড়েছে। ইসলামী ব্যাংক অন্যান্য 5টা ব্যাংক নিয়ে যা কিছু হচ্ছে, সেখানে বড় বড় সরকারি পদ পদবিগুলো নিয়ে যা হচ্ছে সবগুলো তছনছ করে দেওয়া হয়েছে। শিবিরের এবং জামাতের যত লোক আছে সবগুলোকে ঝেঁটিয়ে বিদায় করা হচ্ছে এবং তাদেরকে মনে করা হচ্ছে আওয়ামী লীগের চেয়ে বড় শত্রু। আওয়ামী লীগের যারা লোকজন আছেন অনেকে টাকা পয়সা দিয়ে ঠিকই ম্যানেজ করেছেন, কিন্তু যারা চিহ্নিত শিবির হয়ে পড়েছেন তারা একজনও ম্যানেজ করতে পারেননি। অনেক টাকা দিয়ে একজন এসপি গেছেন, শিবিরের একজন এসপি, জামাতের একজন এসপি একটা জেলাতে, কিন্তু অল্প দিন 15 দিনের মাথায় তাকে বদলি করে দেওয়া হয়েছে, ধরা পড়ে গেছে তিনি জামাতের লোক। এরকম ঘটনাগুলো ঘটছে সব জায়গাতে। এগুলো নিয়ে প্রচণ্ড বিরোধ। কিছু কিছু জায়গাতে বাহিনীগুলোর মধ্যে, সেক্রেটারিয়েতে, সরকারি অফিসে এমন অবস্থা হয়ে গেছে যেটা আওয়ামী লীগ জমানাতে এটা ছিল না। আপনি আগে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন অ্যাট ফার্স্ট, তারপর দলবাজি করেন। আপনার নিয়ন্ত্রণ নাই, আপনি দলবাজি করলেন। বিরাট একটা সৈন্যবাহিনী, তাদের কাউকে ছিলেন না। কথায় কথায় সেখানে গিয়ে আপনার মামুকে, আপনার খালুকে, আপনার ভাতিজাকে, আপনার ছেলেকে কমান্ডার ইন চিফ বানিয়ে বললেন যাও যুদ্ধ করো। কোনোদিন যুদ্ধ হবে না, আগে বাহিনীটা তৈরি করেন। তো সেই জায়গাটা হয়তো এখন যে কাজটা বিএনপি করছে দলবাজি, এটা আরও 2 বছর পরে করলে ভালো হতো। কিন্তু তা না করে এখন ফার্স্টে আজকের দিনে আমাদের ঢাকা মেট্রোপলিটন কমিশনার লাগবে, সিএমপির কমিশনার লাগবে, গাজীপুর জিএমপির কমিশনার লাগবে, সিলেটের কমিশনার লাগবে, সবগুলো এসপি টেসপি সব লাগবে নিজেদের। ফলে যা হবার তাই আলটিমেটলি হয়ে গেছে। ব্যাংকিং সেক্টর
অ্যাডমিনিস্ট্রেশন। এর বাইরে বিভিন্ন সেই বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ করা, প্রক্টর নিয়োগ করা, তারপর সেই যে ছাত্র সংগঠনের দাপট দেখানো, এই কাজগুলো কোনো রকম প্রস্তুতি ছাড়া, কোনো রকম গ্রাউন্ড ওয়ার্ক ছাড়া তারা শুরু করে দিয়েছে। ধরুন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া মানে ইসলামী বিশ্ববিদ্যালয়, এখানে তো আসলে অ্যাবসলিউটলি জামাত শিবিরের আধিপত্য। 3টা বিশ্ববিদ্যালয়, একেবারে 4টে বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি, রাজশাহী বিশ্ববিদ্যালয়, তারপর এই যে কুষ্টিয়াতে ইসলামী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এখানে যে কোনোভাবে রেজিমেন্টাল ফোর্সের সাথে লড়াই করার, ফাইট করার শক্তি জামাত শিবিরের আছে। তো সেখানে আপনি ভিসি নিয়োগ দিবেন, সেখানে আপনি প্রক্টর নিয়োগ দিবেন, আপনার ভিসি প্রক্টরের অবস্থা তাদের জীবনে তো টানাটানি লেগে যাবে আর কদিন পরে। এবং 1, 2, 3টা জায়গাতে যে তখন ভিসিরা মার খাবেন, প্রক্টররা মার খাবেন, এগুলো তো এখন ডালভাত হয়ে গেছে। ভিসি মারা, প্রক্টর মারা, এগুলো তো এখন একটা গর্বের বিষয় হয়ে গেছে। গালে 2টা চল বসায় দিল। এই যে কাজগুলো হয়েছে, এই কাজগুলো আওয়ামী লীগের সাথে আরও খারাপ অবস্থায় চলে গেছে। এরপর হলো টাকা খরচ। সরকার যে খাতে টাকাগুলো খরচ করছে, ইট ইজ নট এ স্মার্ট। আপনি চিন্তা করেন, সব জায়গাতে পাইকারি হারে কার্ড দেওয়া হচ্ছে। ধরেন গড়ে যদি 5 কোটি কার্ড দেওয়া হয়, একটা কার্ড তৈরি করতে যদি 100 টাকা লাগে, 5 কোটি ইন্টু 100, 500 কোটি টাকা খালি আপনি কার্ড তৈরি করতে দিলেন, 500 crore টাকা। যেই কাজটা পেয়েছে তার খরচ যাবে 20 টাকা করে পার কার্ডে বা 10 টাকা করে পার কার্ডে, বাকি লাভ। এগুলো না অনেক সময় হয় কি, পুনর্বার মুশিক ভব। খুব নির্মম একটা বাজে কথা বলি, গত যে 2001 সন থেকে যে 6 সন, যখন এই হাওয়া ভবনের গ্যাংগুলো যারা ছিল, তাদের বদনামগুলো কি ছিল বলেন তো? বড় বড় নিয়োগ বদলে ছিল না, কিন্তু একেবারে রাস্তার যে চাঁদাবাজি, সেই চাঁদাবাজির অংশ হাওয়া ভবনে যেত, ঘুষ দুর্নীতির একটা অংশ সেখানে যেত, এই বদনামটা ছিল। আচ্ছা, এই যে আরাফাত রহমান কোকো, তারেক রহমান সাহেব, তাদের বদনাম কেন হয়েছিল? সদরঘাটে তারা 3-4টে লঞ্চ, একটা লঞ্চের দাম হয়তো 20 লাখ টাকাও না ওই জমানাতে। কি কোকো 1, 2, 3। তো যেই সময় কোকো 1, 2, 3 হয়, সেই সময়টাতে ধরেন 5টা লঞ্চ যদি নামাতে হয়, 5টা লঞ্চে সাকুল্যে 1 কোটি টাকা খরচ যাবে। আমাদের মতো মানুষ, মানে ওই সময়টাতে আমি গোলাম মোল্লা রনি 1 কোটি টাকা সদরঘাটে লঞ্চ থেকে মানে পানির মধ্যে ফেলে দেওয়ার মতো অবস্থা ছিল। ব্ল্যাক মানি না, হোয়াইট মানি। কিন্তু বদনাম হয়ে গেছে কি, আরে বাবা, পুরা কোকো জাহাজ বাণিজ্য করে ফেলছে। আর জানি না, একটা লঞ্চ নট মোর দ্যান 20 থেকে 30 লাখ টাকা মূল্যের ছিল না, ছোট ছোট লঞ্চ। সোনালী ব্যাংক থেকে 35 কোটি না 40 কোটি টাকা নিয়ে কি করলো, ডান্ডি ডাইং করলো। সেই ডান্ডি ডাইং কোথায়? কম্পোজিট, ওয়ান কম্পোজিট কোথায়? এরপরে কি করলো, মার্শাল ডিস্টিলারিজ করলো। মার্শাল ডিস্টিলারিজ করলো এবং সেখানে মদ তৈরি হবে। সব জায়গায় বদনাম শুরু হয়ে গেল যে এই সরকারের যারা লোকজন, তারেক রহমান সাহেব, এরা মদের ব্যবসা করতেছে। আচ্ছা বলেন তো, আর লাগে? আচ্ছা, গন্ডগোল লাগলো, বলেন তো, মাহিবি চৌধুরী এবং বি চৌধুরী, বদরুদ্দোজা চৌধুরী, তাদের সাথে আসলে সম্পর্কটা নষ্ট হলো কেন? নষ্ট হলো এই যে ঢাকা শহরে যে এই যে বিল বোর্ডগুলো আছে না, এই বিল বোর্ডের ব্যবসা নিয়ে, বিটিভির যে বিজ্ঞাপন ব্যবসা নিয়ে, এই ব্যবসা নিয়ে কোকোর সাথে, মাহিবি চৌধুরীর সাথে, বা হাওয়া ভবনের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে, বা কোকোর কোনো বন্ধুর সাথে মাহিবি চৌধুরীর দূরত্ব, এটাই আমরা শুনেছি। বলেন তো, এই যে রাস্তায় কে বিলবোর্ডটা নেবে, সাইনবোর্ডটা নেবে? এরপরে হঠাৎ করে ঢাকা সিটি কর্পোরেশনের সৌন্দর্য বর্ধনের কাজ কে করতেছে? সব জায়গাতে নাম হয়ে গেল কোকো করতেছে, কোকো করতেছে, তারেক জিয়া করতেছে। সত্য মিথ্যা আমরা কিছু জানি না, কিন্তু পুরো রোড ঘাট, রাস্তা বড় হচ্ছে, এখানে কটা গাছ লাগানো হচ্ছে, ই হচ্ছে। কয়টা টাকা? এইগুলো কেউ করে? কোনো প্রয়োজন নাই। সরকারের এত সুন্দর সুন্দর প্রকল্প আছে, যেখান থেকে এই যে ধরুন শেখ হাসিনার লোকজন 1000 কোটি টাকা নিয়ে গেছে, কেউ টের পায়নি।
তো অথচ আপনি 10 কোটি টাকা 20 কোটি টাকা লাভের জন্য কি বদনাম। ক্লাব পাড়াগুলোতে জুয়া খেলা চলতো, ওখানে সেই ব্রাদার্স ক্লাব, বিভিন্ন ক্লাব, এবং সেখানে একটা গ্রুপই গড়ে উঠেছিল ওই সময়টাতে। এখন এইবার এসে দেখেন যে কাজগুলো হচ্ছে, কাঠ বানাতে হবে, খাল কাটতে হবে, যে দেখেন খাল কাটা নিয়ে কি হচ্ছে। ফলে এইগুলোর যে জাস্ট শুরু হলো তো মাত্র 70-80 দিন, আপনি 3 মাস 4 মাস যেতে দেন, 6 মাস যেতে দেন, এই অক্টোবর নভেম্বরের মধ্যে দেখবেন যে এইগুলোর দুর্গন্ধ কিভাবে ছড়ায়। জামাত এখন যে ভাষায় কথা বলছে, এনসিপি যে ভাষায় কথা বলছে, নাসিরুদ্দিন পাটোয়ারিরা যে ভাষায় কথা বলছে, এমনকি একসময় যারা মানে জনাব তারেক রহমান সাহেবের ব্যাপারে যাকে বলে জীবন দিয়ে দিত, সে আমতারেক তো একটা সময় পিনাকির পক্ষে কথা বলতো, একসময় জামাতের পক্ষে কথা বলতো, আবার বিএনপির পক্ষে কথা বলা শুরু করেছে। কিন্তু এখন আপনি গিয়ে দেখেন আমতারেক ইজ নট হ্যাপি। এরকম মানুষের মুখ আপনি বন্ধ করতে পারবেন না। তো এর ফলে কি হচ্ছে, সরকার দ্রুত জনপ্রিয়তা হারিয়ে ফেলবে, সরকার দ্রুত বদনামের শিকার হয়ে পড়বে। আর আমাদের দেশে ভালো কাজ করে জীবনে কেউ রিওয়ার্ডেড হয়েছে, নট লাইক দ্যাট। আবার মন্দ কাজ করে মানুষ শাস্তি পেয়েছে, সেটাও বলা যাচ্ছে না। একটা মধ্যপন্থা অবলম্বন করতে হয়। খুব বড় মেধাবী লোক আমাদের দেশে পয়দাই হয় না, এই জমিন ওই ধরনের কেউ পয়দা করতে পারবে না, কোনোদিন করতে পারে নাই। আমাদের দেশে যারা লোকজন আছে, আমরা সেই কামার কুমার জেলে একেবারে সাধারণ মানুষ, অন অ্যাভারেজ। তো এদের মধ্যে কেউ হয়তো একটু 19-20 একটু বেশি, সেই নেতা হবে, সেই চেয়ারম্যান হবে, মেম্বার হবে, এমপি হবে, মন্ত্রী হবে, এরাই হবে। তো সেই দিক থেকে এখন যারা আছেন, তারা যদি মনে করেন যে তারা মানে মঙ্গল গ্রহ থেকে আসছেন, তাদের জ্ঞান গরিমা শক্তি সমর্থ অনেক বেশি, নো। আপনারা আমাদেরই মতো অন অ্যাভারেজে, ইউ হ্যাভ গট দ্য অপরচুনিটি অ্যান্ড আই হ্যাভ নট গটেন দ্য অপরচুনিটি। আমি পাইনি, আপনি পেয়েছেন, এই যে ডিফারেন্স। কাজেই সতর্ক হন, সময়কে ব্যবহার করুন, আমাদেরকে শান্তি দিন, স্বস্তি দিন, এবং আপনারাও শান্তিতে থাকুন, স্বস্তিতে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।